আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই ইউপি সংবাদ শিরোনাম। নেত্রকোনার হাওর অঞ্চলে বোরো চাষের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। নলকূপে আর্সেনিকের কারণে রাজবাড়ীর বালিয়াকান্দির 28টি গ্রামে ছড়াচ্ছে চর্মরোগ, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। চা বিক্রেতা থেকে এখন সফল শিক্ষা উদ্যোক্তা ঠাকুরগাঁওয়ের ইরফান আলী। এবং দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মার্চের শুরু থেকে 5 ধাপে সারা দেশে এই নির্বাচন হবে। প্রতিটি জেলার সদর উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। গতকাল নির্বাচন কমিশনের সভায় এসব সিদ্ধান্ত হয়। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম সভায় বসে নির্বাচন কমিশন। এতে সিসি কে এম নুরুল হুদা সহ অন্যান্য কমিশনাররা উপস্থিত থাকলেও ছিলেন না মাহবুব তালুকদার। বৈঠকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন, উপজেলা নির্বাচন, কিশোরগঞ্জ 1-0 আসনের নির্বাচনের তফসিল নির্ধারণ, কমিশনে জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। তবে কিশোরগঞ্জ 1 আসনে নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও উপজেলা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছায় কমিশন। রাজনৈতিক দল আছেন তাদেরকে আমরা চিঠি দিয়ে অবহিত করব যে তাদের মহিলা আসনে নির্বাচনের জন্য অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যারা জোট করবেন কিনা না এককভাবে সিদ্ধান্ত দেবেন। আমাদেরকে 30 জানুয়ারির মধ্যে তারা অবহিত করবে। 12 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা ভোটার তালিকা প্রণয়ন করব। 17 ফেব্রুয়ারি 50টি আসনের মহিলা সংসদ সদস্য নির্বাচনের জন্য বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ জানান, মার্চের শুরু থেকে 5 ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি সদর উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হবে। আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আমরা বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারব। উপজেলা যে সমস্ত উপজেলা সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করতেছি এই 8টা বিভাগের 4টা ধাপে আর যেগুলো ম্যাচুরিটি পরে আসবে সবকিছু মিলে আমরা আলাদা একটা ধাপে করব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবির বিষয়ে কমিশন সচিব জানান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এখন আর কোনো সুযোগ নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নেত্রকোনার হাওর অঞ্চলে বোরো চাষের ধুম পড়েছে। বিশেষ করে খালিয়াজুড়ি, মদন ও মোহনগঞ্জ উপজেলার কৃষকদের একমাত্র অবলম্বন এই ফসল। এবছর বোরোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলমের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। নেত্রকোনা জেলায় এরই মধ্যে শুরু হয়েছে বোরো আবাদ। চাষিরা দিনরাত পরিশ্রম করছেন ভালো ফলনের জন্য। তবে তাদের অভিযোগ, সার, কীটনাশক ও বীজের মূল্য বেশি থাকায় বোরো আবাদে যে খরচ হবে তাতে কোনো লাভ থাকবে না। সার রীতিমতো চাহিদা মতো পাই না, হয়তো বুরন লাগে, 1-2 দিন বুরন লাগে। সারের রেটও বেশি, ওষুধের দামও বেশি, যে ঘাসের ওষুধ, কীটনাশক, বিষ, সব কিছুর দাম বেশি। হালের খরচ দেওয়ান লাগে 300-400 টাকা কাটা, মানে সবটি মিলাইয়া বাদে আপনি হিসাব করে দেখা দেন আমরা গৃহস্থী ওরা লস হয়ে যায়। পোকামাকড়ে খাইতেছে, কত মেডিসিন আছে না, এরকম সরকারি কোনো সাহায্য আমরা করে না। যা খরচ হয় আর ধান বিক্রয় করতে গিয়ে যা পায় তা দিয়ে আমাদের কষ্ট পুষে না। ধানের দাম বাড়ায় দেয়। জেলায় এবছর 1,81,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 50,000 হেক্টর জমিতে বোরোর চারা রোপণ করা হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হাওড় এলাকা সহ আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে অর্জিত বেশি হবে এবং আমরা আশা করি যে আবহাওয়া ভালো থাকে, প্রাকৃতিক দুর্যোগ আমাদের না আসে, তাহলে আমরা আশাতীত ফলন পাবো বলে মনে করি। সরকার যদি সার, কীটনাশক ও বীজের মূল্য কমিয়ে ধানের মূল্য বৃদ্ধি করে তাহলে আরও বেশি জমিতে বোরো আবাদ হবে বলে জানান চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
রাজবাড়ীর বালিয়াকান্দির 28টি গ্রামের নলকূপে আর্সেনিক থাকায় এসব এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। আর এই পানি পান করে অনেকেই চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সংকট চললেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামের অনেকেই আর্সেনিক আক্রান্ত। এই গ্রামে একই পরিবারের সব সদস্য আর্সেনিকের প্রভাবে ভুগছেন চর্মরোগে। তাদের অধিকাংশই কৃষিকাজের সাথে জড়িত। আর্সেনিক শনাক্ত হয়, এখন ব্যবহার করছেন অন্য নলকূপের পানি। তবে সেটিও আর্সেনিক মুক্ত কিনা তারা নিশ্চিত নন। বালিয়াকান্দি স্বাস্থ্যকর্মী অফিসে পানি নিয়ে গেলাম, তারা পরীক্ষা করে দেখলো, দেখে করে আপনাদের টিউবওয়েলে আর্সেনিক। গা গত রাত পা ব্যথা বিষ আর এরকম ফোট হয়ে গেছে সব শরীরে, সমস্ত গায়ে গুটি গুটি দাঁড়া গেলাম, হাত পা তালুতে গুটি গুটি হয়ে গেলাম। রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, লোকবলের অভাবে তারা গ্রামে গ্রামে গিয়ে আর্সেনিক পরীক্ষা করতে পারছেন না। তবে যে কেউ অফিসে গিয়ে আর্সেনিক পরীক্ষা করিয়ে নিতে পারে। লোক স্বল্পতা আছে, ওইভাবে বাসায় বাসায় যে করাটা একটু কঠিন। আমার মনে হয় যদি মানুষ একটু সচেতন হয় বা আমরা জানাতে পারি, তাহলে এটা সম্ভব। এবং আমরা জানাইও যে আমরা আসেন টেস্ট করে দিয়ে যাই। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে, 7টি ইউনিয়নের 28টি গ্রামের বিভিন্ন নলকূপে আর্সেনিকের মাত্রা বেশি। তাদের হিসাবে উপজেলায় মোট 25,000 নলকূপের মধ্যে প্রায় 5,000টিতেই রয়েছে আর্সেনিক। দ্রুত এ সমস্যা সমাধানে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন এসব এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চা বিক্রেতা থেকে এখন সফল শিক্ষা উদ্যোক্তা ঠাকুরগাঁওয়ের ইরফান আলী। গ্রামাঞ্চলে শিক্ষার হার বাড়াতে হরিপুরের প্রত্যন্ত চরভিটা গ্রামে তিনি গড়ে তুলেছেন প্রাথমিক বিদ্যালয়। জাতীয়করণের পর এখন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তিনি। তার দেখানো পথেই এগিয়ে চলছে স্কুলটি। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন আরিফ হোসেন। 2001 সালে এইচএসসি পাশ করে চা পরোটা বিক্রি করতেন হরিপুরের চরভিটা গ্রামের ইরফান আলী। পিছিয়ে পড়া এই এলাকায় শিক্ষার আলো ছড়াতে নিজের ধান খেতে বাঁশের ঘর তুলে স্থাপন করেন চরভিটা প্রাথমিক বিদ্যালয়। সে সময় এলাকার মানুষ তাকে ডাকতেন পাগল ইরফান। তীব্র মনোবল আর কঠোর পরিশ্রমে 2011 সালে প্রাথমিক শিক্ষা বিভাগের অনুমতি পেয়ে যান ইরফান আলী। পাশের হারে সাফল্য আসায় অজপাড়া গায়ের স্কুলটি সরকারিকরণ হয় 2013 সালে। 2014 সালে নিজ খরচে চালু করেন মিড ডে মিল। এতে বেড়ে যায় বিদ্যালয়ের উপস্থিতির হার। পরে বিনে পয়সায় চালু করেন সান্ধ্যকালীন বাড়তি ক্লাস। এতে শিক্ষার্থীরা লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি বাড়ছে পাশের হারও। সরকার আমাদের কিছু সাহায্য দিল, দেখি যে মডেল স্কুল হয়ে গেল আমাদের এখানে। আমার পুরস্কার নিয়ে যে সম্পূর্ণ ঘর করলো, ই করলো, সব ও নিজে করছে। স্কুলে খাওয়া দিবে, কত খেলাধুলা হবে, এই জন্য স্কুল ছেলেপেলে সবাই আছে। ছেলেগুলো সব সময় লেখাপড়া করতে আছে, নিজের পয়সা দেশে কোচিং করায়। গরিব দুঃখী লোক সবাই সহযোগিতা করি এবং মুষ্টি চাল দিয়ে আমরা সবাই তাকে সহযোগিতা করি। বিদ্যালয়ের চারপাশের প্রাচীরে রয়েছে নানা ধরনের শিক্ষণীয় লেখনী। শিক্ষার্থীদের জন্য রয়েছে খেলার উপকরণও। বিদ্যালয়ের বিশাল পুকুরে মাছ চাষ ও হাঁস মুরগি পালন করে আয় করছে বিদ্যালয়টি। সেই আয়ে চলে মিড ডে মিলের খরচ। বিদ্যালয়ের এই মিড ডে মিলে সফল হওয়ায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে তা অনুকরণ করতে পরিপত্র জারি করে। এরই মধ্যে গ্রাজুয়েশন করে এখন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চা বিক্রেতা ইরফান আলী। ফলাফল ভালোর কারণে আমরা আমাদের বিদ্যালয়ে আর ভর্তি করতে কষ্ট হয় না। ক্লাস 5-এ 40 জন পরীক্ষার্থী, 40 জনের মধ্যে 20 জন এ প্লাস পাবে, এটা আমি আশা করছি। এই স্কুলটাকে ঘিরে হরিপুরের অন্যান্য স্কুলগুলোর মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। দরিদ্র জনগণের শিক্ষার আলো ছড়িয়ে দিতে ইরফান আলীর মতো অনেক শিক্ষিত যুবক এগিয়ে আসুক, এমন আশাবাদ সচেতন মহলের। আরিফ হোসেন, এটিএন বাংলা। এবার ক্রিকেট। আজ থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল ক্রিকেটের সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী রাজশাহী। তবে পাকিস্তানের হয়ে দক্ষিণ আফ্রিকা খেলতে যাওয়ায় মোহাম্মদ হাফিজকে পাচ্ছে না কিংস। তার পরিবর্তে খেলবেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সেকুগে প্রসাদে। অন্যদিকে বেশ চাপেই আছে খুলনা টাইটান্স। 4 ম্যাচে এখনও জয়ের স্বাদ পায়নি মাহমুদুল্লাহ রিয়াদের দল। অন্য ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স।
গণভবনের সংলাপ নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 19 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করতে গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় তিনি একথা জানান। নির্বাচনের আগে যে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নিয়েছিল শিগগিরই তাদেরকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট ও জাতীয় পার্টি সহ অন্তত ৭৫টি রাজনৈতিক দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপে অংশ নিয়েছিল। সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে টানা ৩ বার সহ মোট ৪ বার সরকার গঠন করে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়। নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের সংলাপের দাবির পরপরই সংলাপে অংশ নেয়া সব রাজনৈতিক দলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী শুভেচ্ছা বিনিময়ের ইচ্ছা প্রকাশ করেন বলে জানান ওবায়দুল কাদের। এখন কেন সংলাপ? সংলাপ নয়, যেহেতু প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি নির্বাচনের আগে সব কয়টি রাজনৈতিক দলকে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। এখানে কোনো সংলাপের বিষয় নেই। গণভবনে শুভেচ্ছা বিনিময়ের জন্য শিগগিরই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। গণতান্ত্রিক বিশ্ব যে নির্বাচনকে অভিনন্দিত করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন, গণতান্ত্রিক বিশ্ব যেখানে এই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক বা কোনো প্রশ্ন করেননি, সেখানে এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই এবং সংলাপের এ ধরনের সংলাপের দাবি হাস্যকর বলে আমি নিজেও এটা বলেছি। বিজয়ের আনন্দে মানুষ যেন কষ্ট না পায়, দলের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের উপরও গুরুত্ব আরোপ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় এবং শেখ হাসিনার নেতৃত্বে 4 বার সরকার গঠন উপলক্ষে 19 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ করবে আওয়ামী লীগ। সেই সমাবেশ সফল করতে সকলের প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ থাকলে প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণে সাড়া দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল সিলেটে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মনিল আহসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেকটা আকস্মিকভাবেই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 2 দফা সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি, নেতাকর্মীদের মামলার প্রত্যাহার সহ 7 দফা দাবি তুলে ধরে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট। তবে ঐক্যফ্রন্ট নেতাদের অভিযোগ 7 দফার কোনোটাই না মেনে একতরফাভাবে নির্বাচন করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। এমন বাস্তবতায় গেল শনিবার দলের যৌথ সভায় আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংলাপের নামে কোনো ফাঁদে পা দেবে না ঐক্যফ্রন্ট। সোমবার সিলেট সফরে এসে তিনি আরও বলেন, নতুন জাতীয় নির্বাচনের বিষয়ে আলোচনার নিশ্চয়তা পেলেই সংলাপে সাড়া দেবেন তারা। গতবারের মতো সংলাপ হয় তাহলে সেই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কি? উনি যে সংলাপের কথা বলছেন সেটা এজেন্ডা কি? আমাদের এজেন্ডা একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। উনি কি চাচ্ছেন, কি দরকার উনি বোঝেন যে না, দেশে একটা বড় ক্ষতি হয়ে গেছে, যে এই একটা নির্বাচন যেখানে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, তাহলে নিঃসন্দেহে তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা করতে চাই, তখনই আমরা সেই বিষয়ে বিবেচনা করব।
হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত শেষে তিনি আরো বলেন, জামাত ইস্যু নিয়ে ঐক্যফ্রন্টের মধ্যে কোনো বিভেদ নেই। জামাত ইস্যুতে ডক্টর কামাল হোসেন সাহেবের যে বক্তব্য, সেটা তার বক্তব্য। আমরা এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা এখনো কোনো আলোচনা করিনি, সিদ্ধান্ত নিইনি। এটা সামগ্রিকভাবে ওনার দলের বক্তব্য। আমাদের ঐক্যফ্রন্ট অটুট আছে, এতটুকু কোথাও কোনো সমস্যা নেই। পরে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের পরিবারকে সান্ত্বনা দিতে বালাগঞ্জ যান। নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সব রকম সহায়তার আশ্বাস দেন মির্জা ফখরুল। মইনুল হাসান, এটিএন বাংলা। মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটেন। এজন্য প্রধানমন্ত্রী থেরেসা মের ব্রেক্সিট চুক্তি নিয়ে আজ পার্লামেন্টে ভোট দেবেন ব্রিটিশ এমপিরা। এই বিষয়ে 5 দিন ধরে পার্লামেন্টে দীর্ঘ বিতর্কের পর থেরেসা মে সবশেষ বক্তব্যে দেশের স্বার্থে এমপিদের ব্রেক্সিট চুক্তির পক্ষে থাকার আহ্বান জানান। ভোটে চুক্তিটি পাশ না হলে পার্লামেন্টে অচলাবস্থার সৃষ্টি হবে বলে সতর্ক করে মে আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন না ছাড়লে ব্রিটেনের রাজনীতি ও জনগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রধানমন্ত্রীর এই আশঙ্কার সাথে একমত নন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির অনেক নেতাই। তাই থেরেসা মের দলের অনেক এমপি ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দিতে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে উলভারহ্যাম্পটনকে 3-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লিভারপুলের সাথে ব্যবধান কমিয়ে আনল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে 10 মিনিটে ব্রাজিলিয়ান তারকা জেসুস এগিয়ে দেন সিটিজেনদের। 19 মিনিটে বার্নার্ডো সিলভাকে বিপজ্জনকভাবে ফাউল করায় উইলি বলি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় উলভারহ্যাম্পটন। 39 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। শেষ 3 ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্রাজিলিয়ানের গোল সংখ্যা দাঁড়ালো 7-এ। 78 মিনিটে কনর ক্যাডি নিজেদের জালে বল জড়ালে 3 গোলের বড় জয় নিশ্চিত হয় পেপ গার্দিওলার ম্যান সিটি। তাতে 22 ম্যাচ শেষে 53 পয়েন্ট নিয়ে লিভারপুলের চেয়ে 4 পয়েন্ট পেছনে তারা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। নেত্রকোনার হাওর অঞ্চলে বোরো চাষের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। নলকূপে আর্সেনিকের কারণে রাজবাড়ীর বালিয়াকান্দির 28টি গ্রামে ছড়াচ্ছে চর্মরোগ, কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। চা বিক্রেতা থেকে এখন সফল শিক্ষা উদ্যোক্তা ঠাকুরগাঁওয়ের ইরফান আলী। এবং দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTVnews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।